হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি একটা ভিডিও কন্টেন্ট বানাচ্ছি। টাইটেল বলতে পারেন ভারতে বর্তমানে বাংলাদেশি ছাত্রছাত্রীদের কি অবস্থা, ভিসা ক্যান্সেলেশন কেমন হচ্ছে, বাসা ভাড়ার সংকট, নতুন বাসা খুঁজতে হবে কি করে, নতুন যেসব ল মেকিং হয়েছে বা ইমিগ্রেশন ল নতুন যেগুলো আপডেট আসছে, এগুলো নিয়ে একটা শর্ট ভিডিও তৈরির প্ল্যান। সো আসুন শুরু করি। সো ইন জেনারেল যদি বাংলাদেশি স্টুডেন্টরা অনেক মাসের পর মাস পড়াশোনা করে আইএলটিএস এর প্রিপারেশন নেয়, তারপরে ফাইন্যান্সিয়াল যে প্রয়োজনীয়তা থাকে ব্যাংক স্টেটমেন্ট থেকে সেগুলো সব কিছু রেডি করে ভিসা অ্যাপ্লিকেশন করে, পরে দেখা গেল যে ভিসাটা ক্যান্সেল হলো, ভিসা অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হলো, রিফিউজ হয়। সো এখন রিফিউজের হার অ্যাকচুয়ালি অনেক বেশি। ইন জেনারেলি এখন 2026-এ ফেব্রুয়ারিতে বাংলাদেশের আবেদন 51% ভিসা রিজেক্ট হচ্ছে। প্রতি 2 জনের অ্যাপ্লিকেশনের মাঝে একজনের ভিসা ক্যান্সেল, রিফিউজড। তো এসব নিয়ে যদি পারতেই কেন চুজ করছে, বা ইন জেনারেল লাস্ট কয়েক বছর ধরে পারতে স্টুডেন্ট অনেক বেশি আসছে। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে থেকে দেখা যায় যে বাংলাদেশি মনে হয় সবচেয়ে বেশি আসছে। বাংলাদেশি শুধু বলবো না, ইন্ডিয়ান, পাকিস্তান, নেপাল, ভুটান সবাই আসছে, কিন্তু কম্পেয়ার করলে দেখা যায় যে বাংলাদেশের অনেক আসছে। বাংলাদেশের এতদিন ভিসা পাওয়ার পার্সেন্টেজও বেশি ছিল কম্পেয়ার টু আদার্স কান্ট্রি। বাট অল অফ এ সাডেন এখন বাংলাদেশ আবার লেভেল 3-তে চলে গেছে। ভিসা ক্যান্সেলেশন, ভিসা রিজেকশন অনেক বেশি বাংলাদেশিদেরই। অ্যাজ ইউজুয়াল বললাম, 51% নামছে। সো এটা নিয়ে যদি আমি প্রথম সেগমেন্টে কথা বলি, প্রথমে কথা বলবো হচ্ছে পার্থ কেন বাংলাদেশের একটা প্রথম পছন্দের জায়গা। সো পার্থ পছন্দের কারণ হচ্ছে মেইনলি হচ্ছে সিডনি আর মেলবোর্নের সাথে যদি কম্পেয়ার করেন, পার্থ একটা প্রভিন্সিয়াল এরিয়া। সো এইখানে আসার পর পড়াশোনা শেষ করার পর আপনার ওই চান্সটা আছে 1 বছর এক্সট্রা প্রভিন্সিয়াল এরিয়াতে থাকার কারণে, যেটা টিআরের সময় আপনার কাজে দিবে। আর পার্থে খুব ভালো ভালো ইউনিভার্সিটিও আছে। ওয়ার্ল্ড মাপের যদি ইউনিভার্সিটি বলি, সেরা 10টার মাঝে একটা আছে হচ্ছে ইউডব্লিউএ। আদারওয়াইজ এর থেকে একটু নর্মাল ক্যাটাগরি যদিও বলি, ইসিইউ আছে, মার্ডক আছে, কার্টিন আছে। সো এইগুলোই মানুষের বেস্ট প্রেফারেন্স থাকে স্টাডির জন্য, ওই ইউনিভার্সিটিগুলোতেই আসে। আর হচ্ছে তুলনামূলক এখানে জীবনযাত্রার যে খরচপাতি আছে, ন্যাচারালি আমাদের যে চলাফেরার খরচ থাকে, কম বলবো না, কারণ পার্থে এখন খরচ আর কম নাই। বাট যদি সিডনি মেলবোর্নের সাথেই সবসময় কম্পেয়ার করা যায়, হ্যাঁ স্টিল নাও এখনো রিজনেবল একটা পজিশনে আছে। বাট ডে বাই ডে ওইটা অনেক বাড়তেছে, অনেক চেঞ্জেস হচ্ছে। যেটা আগে, আজ থেকে 5 বছর আগে যে স্টুডেন্টরা এখানে আসছে তারা এখন ওই কথা বলবে না। যারা 2 বছর আগে আছে তারা হয়তো বলবে এক ধরনের কথা, যারা 5 বছর আগে আসছে তারা বলবে আরেক কথা, যারা 1 বছর আগে আসছে তারা বলতেছে আরেক রকম এক্সপিরিয়েন্স। সো এটা ভেরি করে পার্সন টু পার্সন, সবার জীবনযাত্রার খরচ একরকম না, পার্সন টু পার্সন এটা ভেরি করে। একটা সেকেন্ড সেগমেন্টে নিয়ে আমি কথা বলতে চাচ্ছিলাম বাংলাদেশ হাই রিস্ক তালিকায়। ওকে, বাংলাদেশ রিসেন্টলি না, জানুয়ারির 8 তারিখে মনে হয়, না হ্যাঁ রিসেন্টলি জানুয়ারি ফেব্রুয়ারি এইরকম ফেব্রুয়ারি মার্চের এই টাইমটাতে ডিপার্টমেন্ট অফ হোম অ্যাফেয়ার্স, যেটা বাংলায় আমরা বলি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এখানে হোম অ্যাফেয়ার্স, এখানে প্রবলেম হয়েছে। বাংলাদেশ মনে হয় লেভেল 2-তে ছিল। লেভেল 2, যেটা এভিডেন্স লেভেল 2 বলে, ওইখান থেকে এরা লেভেল 3-তে নিয়ে দেয়। লেভেল 2 আর লেভেল 1-এই ছিল মনে হয়। না, বাংলাদেশ, ভারত, নেপাল স্টুডেন্ট ভিসা কোনো লেভেল 2 থেকে এভিডেন্স লেভেল 3-তে নামানো হয়েছে, হাই রিস্ক। এখন আমরা হাই রিস্ক। তো এই লেভেলগুলো দিয়ে কি বুঝে আসলে? এখানে 3টা লেভেল আছে, লেভেল 1, 2, 3। সো স্টুডেন্ট সিম্পলিফিকেশন ভিসা স্টুডেন্ট ফ্রেমওয়ার্কের সাথে এটা তুলনা করা হয়। লেভেল 1 হতেছে যারা ইন জেনারেল ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, আবার এশিয়ারই আদার্স কয়েকটা কান্ট্রি তালিকায় থাকে, যাদের কাগজপত্র কম লাগবে, ভিসা প্রয়োজনীয়, তারা সেফ জোনে আছে, তাদেরকে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকে বেশি। লেভেল 2-তে কি হয়, যারা হচ্ছে ইউলো জোনে হচ্ছে যারা একটু ডকুমেন্ট কম্পেয়ার টু লেভেল 1 থেকে বেশি লাগবে, বাট হতেছে মাঝামাঝি একটা কন্ডিশনে থাকে, টাফ হচ্ছে পজিশনের উপর বেস করে তাদেরকে ভিসা পাচ্ছ, আবার রিজেকশনও হচ্ছে। লেভেল 3 হইতেছে মোস্ট অফ দ্য টাইম ভিসা রিজেকশনের হার থাকে বেশি, এবং অনেক এভিডেন্স চাচ্ছে, ডকুমেন্ট, আপনার প্রয়োজনীয় যত ডকুমেন্ট, অনেক বেশি ডকুমেন্ট চাচ্ছে। হ্যাঁ, সো বাংলাদেশের উন্নতি হয়েছিল
লেভেল 1 2 3 সবগুলোই এক্সপিরিয়েন্স করে ফেলছে এখন তাহলে বাংলাদেশ। এখন লাস্ট আপডেট যতটুকুই জানি লেভেল 3-তে এখন নামায় দেওয়া হয়েছে। বাংলাদেশ আছে, পাকিস্তান আছে, নেপাল মনে হয় ওই তালিকায় আছে। তো এটা হচ্ছে গিয়ে বর্তমান লেভেলে বাংলাদেশের অবস্থান। আচ্ছা, এখন বর্তমান টাইমটাতে লাস্ট আপডেট অনুযায়ী ভিসা রিজেকশনের পরিসংখ্যানটা একটু বলি। মাঝখানে আমরা বাংলাদেশে এমন শুনতাম না, অস্ট্রেলিয়া আসো, মানে যতগুলো এজেন্সি আছে সবাই অস্ট্রেলিয়ায় গণহারে স্টুডেন্ট নেওয়ার জন্য, মানে বাংলাদেশে যখনই যার সাথে কথা বলি, এখন লাইক কানাডার একটা সময় চলে গেছিল, কানাডায় আপনার যেই মানে গ্রাজুয়েশন হোক বা যেটা হোক, বাংলাদেশে একটা 20-এর পরের একটা সময় ছিল যে সবাই অ্যাপ্লিকেশন ফর কানাডা, ওইটা চেঞ্জ হয়ে এখন অ্যাপ্লিকেশনের, এখন না লাস্ট কয়েক বছর ধরেই ছিল অ্যাপ্লিকেশন ফর অস্ট্রেলিয়া। এই জিনিসটা মনে হয় এখন বন্ধ হওয়ার পথে আছে, এখন আর অস্ট্রেলিয়া অ্যাপ্লিকেশন করলেই হচ্ছে না। ভালো ইউনিভার্সিটি খুঁজতেছে, প্রপার ডকুমেন্ট খুঁজতেছে, দ্যাটস ওয়াই লেভেল 3-তে নামে আসছে, ঠিক আছে না? সো এই যে এখন রিসেন্ট পরিসংখ্যান যদি বলি, বাংলাদেশ তো বললামই 51%-এ নামে আসছে, লাইক এত ভিসা রিজেকশন হচ্ছে 50-50। নেপালে আছে 65%, নেপালি স্টুডেন্ট এখানে এত বেশি ছিল, এত বেশি, বাট এখন এটার রিজেকশন 65%। শ্রীলঙ্কার রিজেকশন এখনো রিজনেবল আছে 38%, ভুটানের রিজেকশন 36%। এখানে ইন্ডিয়ার রিজেকশনের তালিকাটা আমি পাইনি, এখন সার্চ করতে পারবো না, থাকুক। বাট ইন্ডিয়ারও রিজেকশনের হার বাড়তেছে, মানে ওভারঅল সব কান্ট্রিরই রিজেকশনের বারটা এতই চেঞ্জ হচ্ছে কম্পেয়ার টু লাস্ট 2-3 বছর আগে। এখন 1 বছরেও কিন্তু এত রিজেকশন ছিল না, এখন যে হারে 26 এসে অনেক কিছু, 25 পর্যন্ত একরকম ছিল, 26 হওয়ার পর থেকে আপনার সব কিছু চেঞ্জ হচ্ছে। এখন হার্ড করার প্রসেসিংয়ে যাচ্ছে, ইমিগ্রেশন ল হার্ড হচ্ছে, ল নিয়ে কথা বলবো একটু পরেই। সো এই কারণে আসুন নতুন আরেকটা সেগমেন্টের হিসাবে যদি বলি, নতুন আইন, ভিসা আইন কি কি হয়েছে। সো 26-এ এসে কয়েকটা ভিসা রিলেটেড নতুন অ্যাক্ট তৈরি করে পার্লামেন্টে তারা নতুন মনে হয় পাস করে, কমপক্ষে 3 মাস, যেমন লেভেল 3-তে নেওয়ার কারণগুলোতে কি কি জিনিস আসতেছে দেখেন। 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট, যেটা আগেও ছিল, বাট অর্থের স্পষ্ট প্রমাণ দেওয়া, টিউশন ফি, খরচ, 12 মাসের জীবনযাপনের যে কমপক্ষে 30,000 এওডি নগদ দেখায়, নগদ ক্যাশ থাকতে হবে, বাকিগুলো তো ব্যাংকে থাকবে, অন্য জিনিস এগুলো আছেই। এসবের সকল সার্টিফিকেট সার্টিফাইড হতে হবে। অস্ট্রেলিয়া আগে মনে হয় না সার্টিফাইড ডকুমেন্ট চাইতো, এখন অস্ট্রেলিয়া সার্টিফাইড ডকুমেন্ট চাচ্ছে। কেস অফিসার এই জিনিসগুলো ভালো মতো ফলো আপ করবে। ইন্টারপোল চেকও থাকবে, যেটা বায়োমেট্রিক হবে না, বায়োমেট্রিক দিবেন, ওটা মনে হয় ইন্টারপোল থেকেও ক্লিয়ারেন্স চাচ্ছে, যতটুকু পর্যন্ত গুগল ইনফরমেশন আমি পাচ্ছি। হ্যাঁ, আর একটা প্রবলেম হচ্ছে এখন সব কিছু ভিসা অ্যাপ্লিকেশন যে প্রসেস আছে সবগুলোর আইটেম সব কিছু ফি দ্বিগুণ হয়ে গেছে। আমি লাস্ট টাইম যখন আমার স্টুডেন্ট ভিসা শেষ হলো, এরপরে টিআর অ্যাপ্লিকেশন করলাম, এর অ্যাপ্লিকেশন ঠিক কয়েকদিন আগেই এই জিনিসটা চেঞ্জ করে, তার কারণে আমি এটার ভুক্তভোগী হই, যে ভিসা অ্যাপ্লিকেশন যেটা ছিল 2,000 টাকা, ওটা হয়ে গেছে 4,000 টাকা, 5,000 টাকা, 2,500 টাকাটা হয়ে গেছে 5,000 টাকা। সো প্রত্যেকটা জিনিসে প্রাইস চেঞ্জ করতেছে এবং অনেক বেশি ডাবল করার, মানে প্রত্যেকটা জিনিস ডাবল আকারে বাড়তেছে। যেমন অনশিওর স্টুডেন্ট ভিসা বাতিল, পরিবর্তন বন্ধ, আগে অনশিওর স্টুডেন্টরা ভিসা পরিবর্তন করতে পারতো, এখন আর ওইটা হচ্ছে না। জেনুইন স্টুডেন্ট এক্সাম যেটা জিএস বলে, হ্যাঁ, ওইটা এখন ভার্সিটি বাংলাদেশ থেকে অ্যাপ্লিকেশন করে, ভার্সিটি থেকে ওইটা ক্লিয়ারেন্স হওয়ার পরে আপনি ভিসা অ্যাপ্লিকেশন করতে পারবেন। সো ওইটার জন্য সময় লাগবে, আপনার আগের যেমন কম সময় লাগতো এখন সময় লাগবে। এবং রিজেক্ট, ওইটাতেও পরীক্ষার যেটা হয় ওই রিজেক্টেরও ওইটাতেও বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে, অনেক কিছু চাবে আপনাকে। তারপরে নতুন অ্যারাইভাল ল, তো এটা একটু ডেঞ্জার ল, এটা মোস্টলি যুদ্ধ লাগার কারণে আরব কান্ট্রির সাথে হওয়ার সম্ভাবনা বেশি। যেমন নতুন একটা মাইগ্রেশন অ্যামেন্ডমেন্ট তৈরি হয়েছে, যে অ্যামেন্ডমেন্টে বলছে অস্ট্রেলিয়ার সংসদে এই নতুন আইন পাশ করা হয়, এই আইন বলতেছে সরকার চাইলে যে কোনো সময় অস্থায়ী ভিসাধারী, লাইক যারা টেম্পোরারি রেসিডেন্ট বলে বা টেম্পোরারি ভিসা যেগুলো থাকে অস্থায়ী নির্দিষ্ট একটা সময়ের জন্য, এরা কেউ যদি কোনো গোষ্ঠীর দেশে প্রবেশ, সে আটক দিতে পারে। লাইক দেশে গেল ঘুরতে, এরপরে এয়ারপোর্টে তাদেরকে আটকে ভিসা বললো যে না, এখন আপনারা যাইতে পারবেন না। এই জিনিস মানে হইতেছে, কল্পনা করুন আপনি কষ্ট করে ভিসা পেয়েছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতেছেন, বিমানের টিকিট কেটে আসছেন, এখন আপনি ওই তালিকাভুক্ত দেশের তালিকায় আছেন, সবকিছু গুছিয়ে এয়ারপোর্টে নামছেন, আপনি ওই ইমিগ্রেশনে পড়তেছেন যে না আপনি আসতে পারবেন না,
ভিসা বাতিল, তখন আপনার কেমন লাগবে? এই জিনিসটা অস্থায়ী, বাট এটা আমাদের এশিয়ার কান্ট্রি থেকে সম্ভাবনা যুদ্ধের কারণে এই মিডল ইস্টের কান্ট্রির এই প্রবলেমটা হবে। এশিয়াতে আশা করি এই ধরনের প্রবলেম ফেস করবে না। ওকে, এই পার্ট সিটির বাস্তবতা যদি বলি, বর্তমান সকল ধরনের সংকটের ক্ষেত্রে রেন্টাল মার্কেটের অবস্থা খুব একটা ভালো না। বাড়ি ভাড়ার পরিসংখ্যা যদি বলেন, ডে বাই ডে বাড়ি ভাড়া বাড়তেছে। আগে একটা সময় বাড়ি ভাড়া যেমন ছিল এখন ওরকম নাই, কারণ এত বেশি মানুষ হয়েছে। যেখানে আগে 500 টাকা ঘর ভাড়া ছিল, মানে এখন সেটা 1000 টাকা, 1500 টাকা আরো বেশি হচ্ছে। হ্যাঁ, ইন জেনারেল 750 টাকার মাঝে উইকলি হিসাব বলতেছি। মানুষ আগে একটা পুরো হাউস রেন্ট নিতে পারতো, ওইটা এখন বাইরে 1200-1300-তে চলে আসছে। সো রেন্টিং সংকট, লাইক এখন আপনি বাসা পাইতে হবে, যেটা এটাই তো মেইন প্রায়োরিটি আগে। সো বাসা ভাড়া নিয়ে নেগোসিয়েশন তো পরে করবেন, আগে বাসা পাবেন, এরপরে নেগোসিয়েশন করবেন। দুইটাই এখন বুঝে নেন কেমন অবস্থা। যে জিনিসটা এখন না, লাস্ট 2 বছর ধরেই চলতেছে এই প্রবলেম। সো এইসব পরিস্থিতির উপরে মানসিক একটা হেলথের প্রবলেম হয় ইন জেনারেল, এটা অনেকেই বলে, বাট আমি এই সেগমেন্টটা বলবো না। কারণ হচ্ছে আপনি বাইরে স্ট্রাগল করতেছেন, কষ্ট করতেছেন, এখানে এত জিনিস চিন্তা করার পরিস্থিতি নাই। ইন জেনারেল বর্তমান পরিস্থিতিতে যদি আপনাকে কি করতে হবে, এনার্জেটিক্যাল থাকতে হবে, প্ল্যান করে আসতে হবে। আবেদনের আগের কি কি জিনিস করতে পারেন? আবেদনের আগে আপনি কমপক্ষে 6 মাস আগে, 6 মাস বলতেছি, আরো বেশি আগে শুরু করতে হবে। সকল বেশি ব্যাংকিং আপনার সেমিস্টার শেষ হওয়ার পর আপনার আইএলটিএস ক্লিয়ার করা বা পিটি ক্লিয়ার করা, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা। কারণ এখন বর্তমানে পরিস্থিতি ডিসিশন আমি বলবো না নেওয়াই বেটার, কারণ এতটা ভালো অবস্থানে নাই। তারপরও যাদের প্ল্যানিং হচ্ছে আমি যাব, বাইরে আসব, তারা হচ্ছে কি কিভাবে প্ল্যানটা করবেন, ওইভাবে ভার্সিটি চুজ করে নিজের সাবজেক্টটা আপনার কি লিস্টে আছে কিনা, পেয়ার লিস্টে আছে কিনা, এখানে এটা চেক করতে হয়। বিভিন্ন বডিজের দ্বারা এটা এগ্রিগেশন চেক করানো লাগে। সো আপনার যে সাবজেক্টে আপনি পড়তেছেন ওইটা ওই তালিকায় আছে কিনা। আগে তো চেঞ্জ করতে পারতো, এখন 6 মাসও মনে হয় না আর এটা থাকবে। 6 মাস পরও স্টুডেন্টরা চেঞ্জ করতে পারবে না, বা এখনো এটার আপডেট পাইনি। পাইলে আমি জানাবো অবশ্যই নতুন ভিডিও তৈরি করে। বাট এই জিনিসগুলো ডকুমেন্ট যাচাই বাছাই, এগুলো নিয়ে আমি অলরেডি কথা বলছি। ডকুমেন্ট যাচাই বাছাই তো অনেক বেশি হবে। সো আপনার প্ল্যানই যদি থাকে তবে ওইভাবে প্ল্যান করেন, ফাইন্যান্সিয়াল প্ল্যান রাখেন, যেখানে শেয়ার টিউশন ফি উঠাই ফেলবেন, এইসব পরে নিজের ফাইন্যান্সিয়াল ব্যাকআপ ক্রিয়েট করে এরপরে বাইরে আসার চেষ্টা করেন। হ্যাঁ, কারণ এখন আগের মতো পরিস্থিতি নাই। হ্যাঁ, আর পিআর এর জন্য যে কোনো সাবজেক্টই পড়েন, ওই সাবজেক্ট দুদিন 6 মাস পিআর রুলস চেঞ্জ হইতেছে, আপনার সাবজেক্ট পিআর লিস্টে নাও থাকতে পারে। সো ওইটাও একটা ম্যাটার। ছেলেরা দেখা যায় 6 মাস 6 মান্থ স্টাডি করার পর সাবজেক্ট কোর্স চেঞ্জ করে অন্যটাতে যায়, কারণ ওইটাতে পিআর আছে। সো এরকম অনেক কিছুই চেঞ্জ করতে হয় এখানে। সো এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। আইটি পড়লাম, ইঞ্জিনিয়ারিং পড়লাম, এমন সাবজেক্টে পড়া উচিত যেগুলোর পিআর অলওয়েজ থাকে। আপনার কাছে মনে হবে এইটা কোনো সাবজেক্ট, আননেসেসারি সাবজেক্টগুলোর এখানে প্রায়োরিটি বেশি হয়। আইটি ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলোর ভ্যালু কমে গেছে। সো ইভেন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ভ্যালু কমে গেছে। আইটি তো অনেক আগেই কমছে। আইটির ইঞ্জিনিয়ারিং এক সাইড, আর ডেটা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং এখনো ভ্যালু আছে, সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছুটা ভ্যালু আছে, ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং ভ্যালু কমে গেছে, পিআর লিস্টে থাকতেছে না। আবার থাকলেও যে স্কোরের রিকোয়ারমেন্ট, ওইটার জন্য আপনাকে যা যা করতে হবে, ওইটা নিয়ে আপনারা যদি বলেন আস্তে ধীরে, পরে হয়তো আপনাদের কন্টেন্টের চয়েসের উপর আমি ওইসব জিনিস আপনি জানতে চান, ট্রাই করবো আপনাদের জন্য তৈরি করার জন্য। সো এই হচ্ছে আজকে আমার কন্টেন্ট। আজকে এইসব জিনিস আপনারা করবেন, চেষ্টা করবেন ওইসব জিনিস মেনটেন করে প্ল্যান করা, যারা এখনো স্টিল নাও আসার চেষ্টা করতেছেন। বা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং থেকে শুরু করে এভরিথিং দেখে শুনে বুঝে ওয়েবসাইট ঘেটে, ইউনিভার্সিটির ওয়েবসাইট ঘেটে সাবজেক্টের ইনফরমেশন নিয়ে অ্যাডমিশন নেন, কারণ অনেক টাকার একটা প্ল্যানিং এখানে করতে হচ্ছে আপনাকে। হ্যাঁ, 2 বছরের মাস্টার্সে আসেন অথবা ব্যাচেলরে যারা আসবে তারা তো আরেক রকম। ব্যাচেলর নিয়ে আমি আসলে কিছু বলি নাই, ব্যাচেলর নিয়ে এত কিছু আমি জানি না। যদি আপনাদের প্রয়োজন লাগে আমি ব্যাচেলর নিয়েও কন্টেন্ট তৈরি করতে পারি। আমি 2 বছরের মাস্টার্সে আসছিলাম, সো মাস্টার্সের প্রেক্ষাপটেই জিনিসগুলো বলছি। ব্যাচেলারে ছেলেরা আসে, তারা কম্পেয়ার টু মাস্টার্সের থেকে টাকা একটু বেশি খরচ করতে হয়, বাট এখানে আরেকটা অপশন থাকে, তারা কলেজে শিফট হতে পারে। মাস্টার্সেও এসে অনেকেই কলেজে শিফট হয়ে যায়, বাট এটা আরেক জিনিস। বাট ব্যাচেলরে থাকে যারা, বাট আপনার যদি পড়াশোনার এই মেন্টালিটি যে আমি একটা সার্টিফিকেট আগে অর্জন করবো এরপরে তাহলে আমি বলবো ভার্সিটি বেটার। যে দো এটা এক্সপেন্সিভ প্লেস, বাট বেটার কম্পেয়ার টু কলেজে পড়াশোনা করলে আপনার ফিল হবে আপনি পড়াশোনা করতেছেন না, আপনি জেনুইন স্টুডেন্ট না, বা এটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট
এটাই। সো সবাইকে ধন্যবাদ। আশা করি আমার নতুন ইউটিউব চ্যানেল, এইটা ইউটিউবেও দিব, ফেসবুকেও দিব, যে 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 প্ল্যাটফর্মে আমি দিতে পারি শেয়ার করব। আপনাদের সাপোর্টের উপর বেস করে কন্টেন্ট তৈরি করার চেষ্টা করব। আমার কোনো নিশ মার্কেট নাই, ফার্স্ট ভিডিও তৈরি করলাম, এখনও আমার রেডি করব, তারপর এটা আপনাদের ফিডব্যাকের উপর বেস করে আমি কন্টেন্ট তৈরির চেষ্টা করব। সো সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই বাই।